জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। প্রক্রিয়া নিয়ে জল ঘোলা করার অভিযোগ। অন্তর্বর্তী সরকারের হাতেই বাস্তবায়ন চায় জামাত। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে এনসিপি। কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, সঠিকভাবে উপস্থাপিত হয়নি। যত জল ঘোলা করা হবে, পানি ঘোলা করা হবে, তত পতিত সরকারের সুবিধা হবে। আপনার লিগ্যাল ফ্রেমে আনেন, লিগ্যাল ফ্রেমে এনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই সরকারকে করতে হবে। কেউ যাতে কোনো রিট করতে না পারে এই পুরো প্রক্রিয়া নিয়ে, পুরো বিষয়টি নিয়ে, বিধানাবলী নিয়ে, আর এর ব্যাখ্যাটা যেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ন্যস্ত থাকে। গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতার যে কথা বলি, তাতে অবশ্যই প্রশ্ন তোলা যাবে, এটাই ঠিক রাখতে হবে। সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদ। পূর্ণাঙ্গ খসড়ায় ৮ অঙ্গীকারনামা। ২০ আগস্টের মধ্যে মতামত আহ্বান ঐকমত্য কমিশনের। বিএনপি, আওয়ামী লীগ সহ ৭টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে পাথর লুট। ভাগ বসান সরকারি কর্মকর্তারাও। আত্মগোপনে অভিযুক্তরা। প্রশাসনের তৎপরতাকে লোক দেখানো বলছেন এলাকাবাসী। বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। টেলিফোনে পাঠানো হয় বার্তা। বেশ কয়েকটি মিশনে কার্যকর। স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে এবার অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেরোবির ছাত্র ছাত্রীদের কর্মসূচি। এবং দনবাস সহ আরও কিছু অংশ ছাড়লে লড়াই বন্ধে রাজি পুতিন। জেলেনস্কিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের। জোর করে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন মানবে না ইউরোপীয় মিত্ররা। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সাংবিধানিক রূপ দিতে হলে সংসদের মাধ্যমে করতে হবে, অন্য কোনো উপায় নেই। জামাত বলছে, বাস্তবায়ন প্রক্রিয়া পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছাড়লে জাতির সঙ্গে প্রতারণা করা হবে। অন্যদিকে সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির সুরাহা চায় এনসিপি। আর সিপিবি বলছে, খসড়ায় ফুটে উঠেছে বিশেষ গোষ্ঠীর বয়ান। শনিবার কাঙ্ক্ষিত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পেয়েছে রাজনৈতিক দলগুলো। এতে বলা হয়েছে, আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদ। স্বাক্ষর করার প্রস্তুতি হিসেবে ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে সনদের চূড়ান্ত খসড়ার বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ না থাকায় হতাশা জানিয়েছে এনসিপি। তবে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামাকে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলছে সিপিবি। আদালতের প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের কেউ যাতে কোনো রিট করতে না পারে এই পুরো প্রক্রিয়া নিয়ে, পুরো বিষয়টি নিয়ে, বিধানাবলী নিয়ে, আর এর ব্যাখ্যাটা যেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ন্যস্ত থাকে। জুলাই সনদ এটা তো আমাদের জন্য অতি প্রয়োজনীয়, একটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিক রেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। প্রশ্ন তোলা যাবে না, বিশেষ করে আদালতে, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। যদি প্রশ্ন তোলা যাবে না, এই প্রশ্ন আসা মানে এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি, কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান। খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে। আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা জলঘোলা করছে তারা পতিত সরকারকে সহায়তা করছে। কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। ওনারা ২০ তারিখের মধ্যে পাঠাতে বলেছেন, আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব। আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা ছাড় দিয়েছি, আমরা এগ্রি করেছি। সাংবিধানিক রূপ দিতে হলে পার্লামেন্টে যেতে হবে, সুতরাং পার্লামেন্টে ছাড়তেই হবে। যত জল ঘোলা করা হবে, পানি ঘোলা করা হবে, তত পতিত সরকারের সুবিধা হবে। সনদের বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিলে জাতির সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছে। আমরা বলছি যে আপনার লিগ্যাল ফ্রেমে আনেন, লিগ্যাল ফ্রেমে এনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই সরকারকে করতে হবে। পরবর্তী গভর্নমেন্ট যে করবে এটা কোনো নিশ্চয়তা নাই।
সে কারণে আমরা বলেছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ সহ 7টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে চলে পাথর লুট। এতে ভাগ বসিয়েছেন সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। যদিও জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এদিকে পাথর উদ্ধারে প্রশাসনের এই তৎপরতাকে লোক দেখানো বলছে স্থানীয়রা। সিলেটের কোম্পানিগঞ্জ ও ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা ঘুরে নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আমিনুল ইসলামের প্রতিবেদন। পাথরের সাথে কোনো কাঁসার মিট জবাই করে ফেলবো, ডালাও কথা বললে হবে না। এই পাথরটা তো উত্তোলন করা নিষেধ এখানে। আমি হইতে পারলাম না, আমি ব্যবসার সাথে জড়িত না। তাহলে আপনি পালিয়ে না, আমি আপনার ভাই। গত বছরের 13 অক্টোবর ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে রাতের অন্ধকারে অবাধে পাথর লুটপাটকারী চক্রের তাণ্ডব তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। 10 মাস পরের অবস্থা নিয়ে সারা দেশে সৃষ্টি হয়েছে তোলপাড়। এক সময়ের নয়নাভিরাম সাদা পাথর পর্যটন স্পট থেকে লুটে নেওয়া হয়েছে প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর। প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা দেশ। এখন আবার লুটের পাথর ফিরিয়ে এনে পূর্বের অবস্থায় নেবার চেষ্টা চলছে। পিটিআই দেখেও দেখেন না, পুলিশে দেখেও দেখেন না। জেলা প্রশাসনের গাফলতির কারণে এই ধরনের একটা অপকর্ম হয়ে গিয়েছে। অনেকটা সিনেমার গল্পের মতো শোনালেও সময় সংবাদের অনুসন্ধান বলছে দেশ বিদেশে আলোচনার তুঙ্গে থাকা সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার এই তুলপাড় করা ঘটনাটি একটি পরিকল্পিত ও সমন্বিত সংগঠিত অপরাধ। স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতাদের যুগসাজশে এই লুটপাট পেয়েছিল অঘোষিত বৈধতা। লুটপাট চলাকালে কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়েও আছে নানা প্রশ্ন। ভালো লুট হয়েছে দেখে আমি যখন পুলিশ বাইরে ফোন দিয়েছিলাম, তখন বলে ভাই এখানে আমাদের ওসি স্যার না করছে, আমরা এখানে অভিযানে যেতে পারবো না। গেল বছরের আগস্ট থেকে ডিসেম্বরের শেষ দিক পর্যন্ত দিনে রাতে সাদা পাথরের নিকটবর্তী রেলওয়ে বাংকার এলাকা থেকে লুট হয় পাথর। এরপর সাদা পাথর পর্যটন স্পটের দিকে অগ্রসর হতে থাকে লুটেরা চক্র। এই লুটপাটে আলোচনায় আসে ধলাই নদের 2 তীরের 2 শাহাবুদ্দিনের নাম। নামের মিলের পাশাপাশি অবাক করা বিষয় হলো এই 2 শাহাবুদ্দিনের বাবার নামও একই, যদিও অমিল কেবল রাজনীতিতে, একজন বিএনপি এবং অন্যজন আওয়ামী লীগ নেতা। 2 শাহাবুদ্দিন ছাড়াও স্থানীয় আলফু চেয়ারম্যান সহ অন্তত 7টি গ্রুপের বিরুদ্ধে রয়েছে পাথর চুরি ও চাঁদাবাজির অভিযোগ। সদ্য সাবেক বিএনপির সভাপতি নির্দিষ্ট একটা বলয় ছিল, সে বলয়টা কিন্তু লুটপাটে সরাসরি অংশগ্রহণ করেছে। কয়েক মাসে রেলওয়ে বাংকার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। সাদা পাথর পর্যটন স্পটের প্রায় 50% পাথরই গায়েব করে দেয় লুটেরা চক্র। লুটপাট যখন শতভাগ সফল, তখন টনক নড়ে সবারই। দলীয় পদ স্থগিত হয় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেই শাহাবুদ্দিনের। অভিযানের নামে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী তল্লাশি শুরু হয় পাথরবাহী ট্রাকগুলোতেও। আমার হাতে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরটি স্থানীয়ভাবে উত্তোলন করা নিষিদ্ধ, যেটি আসলে দেশীয় পাথর। এই এলাকাতে এলসির পাথর ঢাকায় যায় বলেই একটি প্রচারণা রয়েছে এবং এই এলসির পাথরের চাদরে মুড়িয়ে এই পাথরটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা কৌশলে। এসব ট্রাকের সঙ্গে চুরি হওয়া পাথর পরিবহনে কিভাবে চুক্তি হয়েছিল তা জানার চেষ্টা করে সময় সংবাদ। মাল কিনছেন, মালটা কিনা ট্রান্সপোর্টে দিয়েছেন, ভাই আমার মালটা এই জায়গায় পাঠাই দিবেন, আপনার ট্রান্সপোর্টের গাড়িতে। তখন ট্রান্সপোর্ট আঙ্গরে কল দিব, ভাই এই জায়গায় মাল আছে, যাইবেন এত টাকা ভাড়া, তখন আমরা পোষাইলে যাই। এদিকে অভিযান শুরু হওয়ায় গা ঢাকা দেন লুটপাটে অংশ নেয় অভিযুক্ত সকল গ্রুপের নেতারাই। ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ওঠে বিএনপি নেতা শাহাবুদ্দিনের। লাপাত্তা আওয়ামী লীগের শাহাবুদ্দিনও।
টানা 3 দিন চেষ্টার পর খোঁজ মেলে বিএনপির পদ স্থগিত হওয়া নেতা শাহাবুদ্দিনের। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একইভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। বারবার আমরা ডিসি সাহেবের সাথে কথা বলছি এবং এসপি সাহেবের সাথে দেখা করছি, কথা বলছি, কিন্তু সবাই বলছে দেখবো, আমরা দেখবো, কিন্তু এই দেখতে যেতে এইগুলো সব এই লুটপাট হয়ে গেছে। এখন সবাই দায় আমার উপরে চাপাইতেছে। আমি এই ব্যাপারে কিছু জানি না, এখন যে যার মতো করে পারে আনছে, এরা হয়তো উদ্দেশ্য হতে পারে যে আমি এগুলো করছি। এদিকে অভিযুক্ত আলফু চেয়ারম্যানের খোঁজে তার থানাবাজার এলাকায় ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন তার স্বজনরা। আমাদের ফ্যামিলি পাথরের সাথে কোনো সংযোগ নেই। এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই পাথর লুটপাটের অভিযোগ ওঠে। সময় সংবাদের হাতেও আসে এমন একটি ভিডিও। স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের টাকার ভাগ পেতেন উপজেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তাও। প্রথম আমাদের কথা শুনতো, অভিযানে যাইতো। এই 4-5 মাস যাবত তারা আর কোনো কথা শুনে না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও। যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা যাওয়ার সুযোগ আছে। সাদাপাথর পর্যটন এলাকায় লুটপাটে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ এবং বিজিবিও। প্রশ্নই আসে না, যদি কেউ বলতে পারে। আমরাও কিছু লোক আইডেন্টিফাই করতে পেরেছি, চিনি, জানি, সো আমরাও হেল্প করব। যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে এক্ষেত্রে ব্যস্ততা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব। এদিকে ব্যাপক হরিলুটের মধ্যে পরিবেশ বিপন্ন হওয়ার খবরে চলতি বছরের জুন মাসেই জাফলং এলাকা পরিদর্শনে এসে পাথর কোয়ারি খুলে না দেওয়ার কথা বলায় 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করে পাথর উত্তোলনে সম্পৃক্ত চক্র। বিক্ষোভের এক পর্যায়ে সাদাপাথর এলাকা পরিদর্শন না করেই ঢাকায় ফিরে যেতে হয় 2 উপদেষ্টাকে। লুটপাটকারী চক্রের সদস্যরা নিঃসন্দেহে এলাকায় প্রভাবশালী, তবে তার চেয়েও শক্তিশালী সরকার এবং বিচার বিভাগ, এটাই মনে করেন সাধারণ মানুষ। তাই ন্যায় বিচার নিশ্চিত হলে এমন অপরাধ আর সংঘটিত হবে না বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সাদাপাথর, সিলেট। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছে সেখানে। পরিষদে আছি, তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে, কিন্তু সরকারের মতন আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। এখনো পর্যন্ত সরকারের মধ্যে দেশের রাজনৈতিক দল এনসিপি বিএনপির ভিতরে একটা অদৃশ্য একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং কথা বলছে বিএনপিও এনসিপি নিয়ে, আবার এনসিপিও কথা বলছে। একবার বলছে যে গতকালকেও এনসিপির এক নেতা বলছে যে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সব বলে আসছে, সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়গুলো কি যে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে এখন এটা এখন অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে, তাদের মতামত দেবে, তাদের পারসেপশন দেবে। এটা তো সরকারের সব কিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই সরকারের সময়টা খুব সীমিত, এই সীমিত সময়ের মধ্যে আমরা কোন কোন জায়গায় সংস্কার করছি একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা করছি, এবং সেটা সংস্কার যে আমরা করে ফেলছি তা না, একদম রাজনৈতিক ঐক্যমত নিয়ে রাজনৈতিক ব্যাপারগুলোতে সংস্কার হচ্ছে। অরাজনৈতিক ব্যাপারগুলোতে এভরিডে কাজের ডেভেলপমেন্টে যে মন্ত্রণালয় সংস্কারগুলো করছে সেগুলো সবই ট্রান্সপারেন্ট। কোনো রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সরকার ঢুকতেও চাচ্ছে না, এটা সরকারের কাজও না। সরকার তো যে নির্বাচনের কথা বলেছি সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে, এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা সেটা নিয়েই বলছে। সব রাজনৈতিক দল কোনো সময় যদি এক হয়ে যায় সেই সময় কি হবে সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি, এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। আমার একটা প্রশ্ন ছিল, সিলেটের সাদা পাথর নিয়ে আমার প্রশ্নটা ছিল। আমরা জানি যে আপনারা সাদা পাথর লুট হওয়ার পরে পুনরায় আবার প্রতিস্থাপন করেছে, কিন্তু যখন পাথরগুলো চুরি করে নিয়ে গিয়েছিল সংশ্লিষ্ট যে এখানকার যে ইউনো আছে, এসিল্যান্ড আছে, তারা বিষয়ে অবগত আছেন এবং তাদের সামনে এটা হয়েছে, তখন কোনো ব্যবস্থা নেই। এই যে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? আমার গ্রামের বাড়ি হচ্ছে সুনামগঞ্জে,
পাশাপাশি অনেক নদী আছে যে জাদুকাটা, আমাদের জাদুকাটা, এগুলো হচ্ছে যে বালু যে উত্তোলন করা হয় সংশ্লিষ্ট ইউনিয়নরা কিন্তু জানে, এসিলেটরা কিন্তু জানে, ওদেরকে বলার পরে কিন্তু অভিযানে কিন্তু এখানে যায় না। একটু সম্পর্ক সেটা হলো আপনি যখন চেয়ারের ওই পাশে ছিলেন তখন এই সাদা পাথর নিয়ে অনেক বক্তব্য আপনি দিয়েছেন এবং সরকারের সেটা বিপক্ষ গিয়েছে, নানান সময় আপনি এর জন্য হেনস্থার স্বীকার করছেন। সেক্ষেত্রে যখন এই চেয়ারে বসলেন আপনার সময় 1 বছরের ভিতরে এইটা নেওয়ার জন্য আপনার কি পদক্ষেপ ছিল? সবাই আপনাকে খুঁজেছে, এই সময় আপনি বিদেশে ছিলেন যখন এই নিউজটা আসলো। আচ্ছা, যারা খুঁজেছে তারা আমাকে বিদেশে ধরে ফেলেছে। আমি কিন্তু বিদেশে থেকে 2টা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি। আপনি ঠিক মতন খুঁজেন নাই, তাই জন্য আপনি পান নাই। আপনি কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে মেসেজটা আবার ডিলিটও করে দিয়েছেন। সেটা কেন করছেন আমি জানি না। এখন কথাটা হচ্ছে পাথর ইজারা দেওয়া আর বালু ইজারা দেওয়া হচ্ছে একটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজ, একটা ভূমি মন্ত্রণালয়ের কাজ। এই দুটোই আসলে ডিসির মাধ্যমে তারা করে থাকেন। যখন আমরা পরিবেশ আন্দোলন করছিলাম তখন 2011 সালে আমরা একটা রায় পাই যে পিআইন এবং ডাউকি, যেটাকে আমরা জাফলং হিসাবে চিনি, ওইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হোক। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করলে সেখানে আর অর্থনৈতিক কর্মকাণ্ড করা যায় না। সেই 2011 সালের আদেশ যখন আমি টেবিলের ওই পারে ছিলাম, ওইটা ক্রমাগত চেষ্টা করে 2016 সালে আমরা সরকারের মন্ত্রণালয়ে আনতে পেরেছিলাম। তখনও লড়াইটা সহজ ছিল না। তারপরে 2019 সালে এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হলো। তারপরে ওইখানে একজন ডিসি মহোদয় ছিলেন, তার সাথে আমরা কাজ করেছি, নিবিড়ভাবে কাজ করেছি এবং আমরা দেখিয়েছি যে ওখানে পরিবেশ বান্ধব পর্যটন করলে যত শ্রমিক আছে সব ওখানে অ্যাবজর্বড হয়ে যাবে এবং আমাদের ওই পুরো পাথর কোয়ারিটাও রক্ষা পাবে। এইটার প্রেক্ষিতে 2020 থেকে 2024 অবধি কিন্তু পাথর তোলাটা বন্ধ ছিল শুধুমাত্র পিআইন এবং ডাউকিতে। এখন এইটার মামলাটার বাদীকে যদি জিজ্ঞেস করেন, মামলাটার বাদী এককভাবে আমিই ছিলাম। আর 2019 সালে যখন এটা নিষেধ করা হলো, সরকার বলল যে পরিবেশের কারণে আর উত্তোলন করা যাবে না। তো পরিবেশ কথাটা কেন এসেছিল? কারণ ওই কাজটা পিছন থেকে সরকারের সাথে সামনে থেকে সবখানে আমি এঙ্গেজ হয়ে আমি এবং অন্যান্য পরিবেশবাদীরাও ছিল, আমরা এটা করেছিলাম। এখন যখন নতুন সরকার দায়িত্ব নিল তখন একটা যুক্তি তোলা হলো যে এগুলো থেকে তো পাথর চুরি হচ্ছেই, সুতরাং এটাকে আমরা লিজ দিই না কেন। তখন আমরা 2 উপদেষ্টা মিলে বললাম যে পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার অর্থ তো এই না যে আবার সবগুলো আমরা লিজ দেওয়া শুরু করব। বিশেষ করে এগুলোর প্রতিবেশগত একটা সংবেদনশীলতা আছে এবং এগুলো খুবই সুন্দর দেখতে। এটা আমি সবসময় বলেছি যে আপনি যদি ভিয়েতনামে যান, ওখানে আমেরিকা থেকে ইউরোপ থেকে লোকে আসে ওদের এই নদী দেখতে। নিনবিন বলে একটা জায়গা আছে, সেখানে আপনারা ইউটিউব সার্চ দিলেই দেখবেন। আমরা আমাদের এই এলাকাটাকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করব। আমার একটা বিশেষ কষ্টের জায়গা কি জানেন, আমি আমার বাড়ি সিলেট হওয়ার কারণে আমি যে জাফলং দেখেছি, আপনারা তো সেই জাফলং দেখেনি নাই, হ্যাঁ, ওইটা আবার ফিরিয়ে আনা। তখন বাণিজ্য উপদেষ্টা মহোদয় একটা সভা করলেন। সেই সভাতে মন্ত্রণালয়গুলো থেকে যেরকম কথা তারা বলে যে না দিতেই হবে, সেগুলোর আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হলাম এবং মোট 17টি পাথর কোয়ারিকে আমরা ইজারা দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলাম। এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমি নিজে এই বছরের এপ্রিল মাসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি এবং সেখানে আমি দেখেছি যে আজকে যারা শ্রমিকের জন্য দুঃখ করতেছে, কেমন করে তারা ডিনামাইট দিয়ে বালু তুলে তুলে শ্রমিককে মেরেছে। যদি আমি ভুল না মানে এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই, শুধুমাত্র জাফলংয়েই বোমা মেশিন দিয়ে পাথর তুলে শ্রমিক মারা গেছে হচ্ছে বিটুইন 65 to 80। আমার এই মুহূর্তে মনে নেই, বাট এই কথাটা শেষ করে আমি আপনাদেরকে কপি দিয়ে দিতে পারবো সেই রিপোর্টের। তো আজকে যারা শ্রমিকের দুঃখে দুঃখ পাচ্ছে, যারা পাথর তোলে, তারা তখন কিন্তু শ্রমিকের পাশে দাঁড়ায় না। সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো আমরাই তাদেরকে দিয়েছিলাম। ফলে সরকারি পর্যায়ে আমাদের কাজটা হচ্ছে নীতি প্রণয়ন করা। আমরা কিন্তু নীতিটা ঠিকই প্রণয়ন করেছি যে 17টাতে পাথর উত্তোলন করা যাবে না। এখন পাথর আদৌ উত্তোলন হচ্ছে কিনা এটা দেখবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন। আর মাঠ পর্যায়ের প্রশাসন কি, যেহেতু আমি পরিবেশ নিয়ে কাজ করেছি, আমাকে কিন্তু প্রায় সময় অনেকেই পাঠায় এখানে বালু তোলা হচ্ছে, এখানে পাথর তোলা হচ্ছে, এমনকি চিঠিও পাঠায়। আমি লিখে দিই যে ভূমি মন্ত্রণালয় দেয়। তো আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি, লিখেছি। মুশকিল হলো আমি যখন দেখলাম যে প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না, তাদেরকে সাহস দেওয়ার জন্য আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম।
আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা। যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভের জের ধরে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো, সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না, তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো। যাই হোক, সিলেটের সাদা পাথর লুটসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সৈয়দা রেজওয়ানা হাসান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সিলেটে মাটি চাপা অবস্থায় অন্তত 15,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুপুরে সদর উপজেলার চালুটিকর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাটি চাপা অবস্থায় অন্তত 15,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়। এর আগে শুক্রবার 1 লাখ ঘনফুটের বেশি পাথর এবং শনিবার প্রায় 2.5 লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। সিলেটের লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর কিন্তু বুধবার মধ্যরাতের পর থেকেই প্রশাসন কিন্তু বেশ নড়েচড়ে বসেছে এবং এখন এই মুহূর্তে আমরা অবস্থান করছি কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অভিযান চলমান রয়েছে এবং এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যিনি তমালিকা পাল, তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু এর অভিযান পরিচালনা করছেন এবং এখানে এসে আমরা যেমনটি দেখতে পেরেছি যে ঠিক মাটির নিচে করে এমনভাবে অভিনব কায়দায় কিন্তু এই সাদা পাথরগুলোকে লুকিয়ে রাখা হয়েছে, যেগুলো আসলে দূর থেকে দেখলে পরে আসলে বোঝা যায় না। তো সেই জায়গা থেকে এখানে মাটির নিচে করে লুকিয়ে থাকা প্রায় সাদা পাথর যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে উদ্ধার করা হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু বলতে চাই যে এখানে যে ট্রাকগুলো দিয়ে এই পাথরগুলোকে নেওয়া হচ্ছে, প্রতিটি ট্রাকে কিন্তু 700 ফিট করে পাথর কিন্তু বোঝাই করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু একটি ট্রাক সম্পূর্ণরূপে বোঝাই করা হয়েছে, যেখানে আমাদেরকে এখানে নিশ্চিত করেছেন প্রায় 700 ফিট পাথর এখানে রাখা হয়েছে এবং এই পরবর্তীতে আরো 4টি ট্রাক কিন্তু এখানে নিয়ে আসা হবে, যেগুলোতেও আসলে 700 ফুট করে পাথর, যে সাদা পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে এখান থেকে। এর আগে গোয়েনঘাট শালুটিকোর এলাকায় কিন্তু যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখান থেকে সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি প্রায় 11,000 ঘনফুট সাদা পাথর কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই জায়গা থেকে দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং বর্তমানে যে কলাবাড়ি যে এলাকায় আমরা আসছি, এইখানে কিন্তু এখন অবধি পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে অভিযান চলমান প্রক্রিয়া রয়েছে। তবে এখানকার যিনি সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলতে চেয়েছি। তিনি এই বিষয়ে এখন পর্যন্ত কত ফুট ঘনফুট পাথর কিন্তু জব্দ হয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করেননি। তো এই ছিল কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকা থেকে আমার কাছে অবৈধ পাথর উত্তোলনের যে প্রক্রিয়ার মাধ্যমে পাথরগুলো স্টক করা হয়েছিল বিভিন্ন ক্রাশার মিলে, সেটার উদ্ধার তৎপরতার একদম সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। দুপুরের সময় আরও থাকছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, 3 থেকে 5 দিন দাপট থাকবে বৃষ্টির। কুড়িগ্রামে নদ নদীর তীব্র ভাঙন, 1 সপ্তাহে বিলীন শতাধিক বসতভিটা ও ফসলি জমি। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরই মধ্যে 70টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। বাকিগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকে এই ছবি না রাখার কোনো নির্দেশনা ছিল না, তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে সূত্রটি। এ বিষয়ে জানতে চাইলে বিদেশে বাংলাদেশের 2টি মিশন থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় তারা এমন নির্দেশনা পেয়েছেন। আর ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।
অক্টোবরের মধ্যেই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। রোববার শেখ হাসিনার বিরুদ্ধে 3 জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। এরপর সপ্তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। অষ্টম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্দোলন চলাকালে তাকে খুব কাছ থেকে গুলি করেছিল পুলিশ। এজন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, খুলনা সাবেক মেয়র সহ পুলিশের বিচার দাবি করেন তিনি। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলা ছাড়াও আরও 3 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কোনো রিপোর্টে আসছে 47টা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে, কোনোটা আছে 54টা ডিস্ট্রিক্টে। এইখানে সারা দেশের যে ঘটনাবলী সমন্বয় করে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব। প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে অপরাধটা সংঘটিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা। আমরা আশা করছি আগামী মাসের মধ্যে আমরা ম্যাটেরিয়াল উইটনেসগুলা তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী শেষ করতে পারব। বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার, ক্ষমা প্রার্থনা করে রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারেন। আমরা ওনার সাথে আলোচনা করে ঠিক করবো। আপনারা সেদিন জানতে পারবেন, কারণ এটা গোপনীয় বিষয় না। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে। সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় আবেদন করেন খায়রুল হকের আইনজীবী। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই। গত 7 আগস্ট দাখিল করা আবেদনটি 11 আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের 18 নম্বর ক্রমিকে ছিল। ওই দিন আবেদনটিতে খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। তখন দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সে কারণে আজ সবার নজর ছিল জামিন শুনানি ঘিরে। খুলনায় কৃষি ব্যাংকের রূপসা শাখায় ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রূপসা থানায় মামলা দায়ের করেন। পুলিশ এখনও এই ঘটনায় কাউকে ধরতে পারেনি, তবে ব্যাংকের 3 নিরাপত্তা প্রহরী আফজাল হোসেন, আবুল কাশেম ও তরিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। শুক্রবার ভোরে রূপসাঘাট এলাকার 3 তলা ভবনের 2য় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে একজন দুর্বৃত্তকে দেখা গেলেও তার মুখ কাপড় দিয়ে বাঁধা থাকায় চিহ্নিত করা যায়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে ব্যাংকের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে তালা ঝুলিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। একাডেমিক ভবনের ফটকে ঝুলছে তালা, পাশেই চলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন। শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত 2.5 মাস ধরে তারা আন্দোলন করে আসলেও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন সময় আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। যেখানে আমরা 36 দিনের স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনে ছাত্র সংসদ ইনক্লুডের জন্য এতদিন সময় না তাল বাহানা ছাড়া কিছু। আমরা চাই যে ছাত্র সংসদ যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে দ্রুত ইনক্লুড করা হয়, এবং আমরা যেটা বলেছি, আমাদের যেটা দাবি যে 25 সেপ্টেম্বরের মধ্যেই যেন আমাদের এই নির্বাচন করা হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সিন্ডিকেট কর্তৃক আমরা একটা কমিটি করার মাধ্যমে
আমরা বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি আছে, সংবিধির আলোকে আমরা একটা নতুন সংবিধি করে ছাত্র ভাইদের সাথে আলোচনা করে মাধ্যমে ইউজিতে পাঠাইছি, রোডম্যাপ ঘোষণা করে আমরা অতি শীঘ্রই, আমাকে যেটা বলা হয়েছে বাই নভেম্বর ইনশাআল্লাহ আমরা ছাত্র সংসদ পেয়ে যাব। এদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 26 তারিখ থেকে আমরা আন্দোলন করতেছি, অনেক কষ্ট করতেছি, এখন আমাদের শেষ উপায় আর আমাদের তারা কি করবে আমরা নিজেরাও বলতে পারতেছি না। ডিপিপি সাবমিট হয়েছে, সেটা দ্রুত অনুমোদন হয়ে যাক আর আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে আসুক। ওদের এই কষ্টকর চেহারা, এরকম দশা আমরা সহ্য করতে পারছি না। শনিবার থেকে শুরু হওয়া অনশন কর্মসূচিতে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। 100 একর জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 519 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ষষ্ঠ দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে এ পর্যন্ত ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 60 জনের বেশি, আর 18টি হলে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 90 জনের বেশি। সোমবার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। সকালের ঘণ্টাখানিকের বৃষ্টিতে এখনও তলিয়ে রাজধানীর অলিগলি, এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ঠিক সকালের যে বৃষ্টি হয়েছিল ভোর থেকে সকাল পর্যন্ত, সেই বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হলো, সেটি নেমে যায়। তারপরেও কিছু কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতার তৈরি হয়েছে। এই মুহূর্তে আসলে রয়েছি পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজারে, অর্থাৎ মিরপুরের একটি এলাকা। এই আনন্দবাজারের একটি গলিতে আমরা লক্ষ্য করছি যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেশ দুর্ভোগে পড়েছেন এখানকার যারা চলাচলকারী স্থানীয় যারা মানুষ রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা। বিশেষত একটু বলে রাখি, যারা কর্মজীবী মানুষ কিংবা স্কুল কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে স্কুল ছুটি হওয়ার পরে বাড়িতে যাওয়া কিংবা স্কুলগামী যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরও কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হয়। এই যে রাস্তাটি, অর্থাৎ আনন্দবাজারের এই রাস্তাটি, ড্রেনের কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্ল্যাব, সেই স্ল্যাব এখানে ফেলে রাখা হয়েছে এবং এই ড্রেনগুলো পানিতে বিভিন্ন ময়লা আবর্জনাতে আসলে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানকার যারা ব্যবসায়ী, স্থানীয় যারা মানুষজন রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই যে ঘটনা সেটি কিন্তু বছরের পর বছর ধরে আসছে, অর্থাৎ এভাবেই একটু বৃষ্টি হলেই এই যে গলিটি, সেই গলিটি ডুবে যায় এবং এভাবেই তারা নিদারুণ যে কষ্ট, সে কষ্ট পোহায়েই কষ্ট সহ্য করেই তারা আসলে বসবাস করে আসছেন। বিশেষ করে এখানে যারা চলাচল করছেন, হেঁটে চলাচলে কোনো উপায় নেই, কারণ নোংরা পানি, ড্রেনের যে ময়লা, সেটি ময়লা এই বৃষ্টির পানির সাথে মিশে এক ধরনের যেই জীবাণু, সেই জীবাণু তৈরি হয়েছে, নোংরা পানিতে তৈরি হয়েছে এবং যার ফলশ্রুতিতে এখানকার যারা হাঁটাচলা করছেন তারা আসলে নানা ধরনের শঙ্কায় থাকেন, অর্থাৎ চর্মরোগ সহ নানা ধরনের যে শঙ্কা, সেই শঙ্কায় তারা থাকেন। তো সব মিলিয়ে বলা যায় যে স্কুলের যারা শিক্ষার্থী তারাও কিন্তু বিপাকে রয়েছেন। তারা একেবারে জুতা হাতে নিয়ে তাদের যে চলাচল, সেই চলাচলের অবস্থা তাদের তৈরি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আশু ব্যবস্থার দাবি তুলছেন, যাতে করে এই যে দীর্ঘদিন ধরে যে কষ্ট চলে আসছে তারা ভোগ করছেন সেটির যেন লাঘব হয় এবং এই যে ড্রেনের যে কাজ চলছে সেটি যেন খুব দ্রুত সম্পন্ন করা হয় বলে তারা দাবি তুলছেন। এই ছিল পশ্চিম শেওড়াপাড়া থেকে আমার হাতে সব শেষ। বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন তোহা খান তামিম। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত রাজধানীতে 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী 3 থেকে 5 দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই সময় দমকা বাতাস, ঝোড়ো হাওয়া এবং কখনো কখনো বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 12 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা সহ সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা কখনো কখনো হালকা থেকে মাঝারি বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই ধরনের সিস্টেম এই মাসে
ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তীব্র হয়েছে নদ নদীর ভাঙন। দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বেড়ে নতুন 12টি পয়েন্ট সহ 52টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। এতে গত এক সপ্তাহে বিলীন হয়েছে শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকলেও প্রতিকারে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন ঠেকাতে 20টি পয়েন্টে বালু ভর্তি জিওটেক্স ব্যাগ ফেলা হচ্ছে। অন্যান্য পয়েন্টেও কাজ চলছে। এই নদী বর্তমান যে পর্যায়ে ভাঙছে বা ভাঙতেছে, অনেক মানুষ বিলীন হয়ে যাইতেছে। বাড়িঘর অনেক ছিল, ভাই ভাঙিয়ে অনেক দুঃখ দশাত পড়ে গেছে মানুষ। তা নদীতে যদি তোমরা যদি আনার চেষ্টা করি, বাঁধলে না, তা আমার তো কত একটা হাই হইলে আমার চিন্তায় জ্বালাও কমিল হয়। আমরা এই নদী ভাঙনের জন্য অনেক মানববন্ধন করছি, কিন্তু সরকার আমাদেরকে তেমন কাজ করে দিতেছে না। নদী ভাঙন রক্ষার দাবিতে ঢাকা পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে শিবালয় উপজেলার কয়েকটি গ্রামের শত শত মানুষ বিক্ষোভ করছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাচ্ছে সেখানে। এই যে 2.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে মানিকগঞ্জের ঢাকা পাটুরিয়া মহাসড়কের আরসিএল মোড় এলাকায় কিন্তু মানুষ বিক্ষোভ এবং কি অবরোধ করে রেখেছে। এখন কিছুক্ষণ আগে যৌথ বাহিনী এখানে এসেছে, পুলিশও আশ্বস্ত করেছে, কিন্তু আশ্বস্ত মানছে না। এই কয়েকটি গ্রামে আসলে শত শত মানুষ। আমরা কথা বলেছিলাম এই জনগণের সাথে, তারা বলছেন দীর্ঘ 4 দিন ধরে পদ্মার বাম তীর, বিশেষ করে পাটুরিয়া, বড়রিয়া, তেঘুরিয়া, মালচি অঞ্চলে কিন্তু ভাঙছে। ইতিমধ্যে কিন্তু বসতবাড়ি সহ 7টি বাড়ি বিলীন হয়ে গিয়েছে এবং সেই সাথে এই পদ্মা পাটুরিয়া ঘাটের যে লঞ্চ ঘাট, তা বিলীন 4 নম্বর ঘাটও ভাঙছে, যার জন্য কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এই এলাকাবাসী। এবং আজ সকাল 11:30টার পর থেকে এখানে কিন্তু এই জনগণ একত্র হতে থাকে, বিভিন্ন বিক্ষোভ করে। তারা প্রথমে বড়রিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল আনে এবং তারপরে কিন্তু এই আরসিএল মোড় এলাকায় ঢাকা একদম পাটুরিয়া মহাসড়কের আরসিএল মোড়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের দাবি হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তারা না আসা পর্যন্ত এখানে তারা অবরোধ করে কর্মসূচি পালন করবে। এবং এই মুহূর্তে যৌথ বাহিনী এসেছে এবং যৌথ বাহিনীর কাছ থেকেও তারা আশ্বাস চাচ্ছে। তাদের দাবি রয়েছে যে জেলা প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তাদের ভাঙন রক্ষায় কার্যকরী একটা পদক্ষেপ বা আশ্বস্ত করে, তাহলে তারা এই কর্মসূচি তুলে নেবেন। শত শত মানুষ 2.5 ঘন্টা ধরে, এবং এখানে যাত্রী যানবাহনও কিন্তু দীর্ঘ সারিতে আটকে রয়েছে। এই ছিল আমার কাছে এই আরসিএল মোড় থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের শিবালয়ে। রাশিয়াকে বড় শক্তি হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। এদিকে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওভাল অফিসের এই বৈঠকে জেলেনস্কির সঙ্গে একাধিক ইউরোপীয় নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম CNN জানায়, সোমবারের বৈঠক সফল হলে আগামী শুক্রবার জেলেনস্কিকে সঙ্গে নিয়ে পুতিনের সঙ্গে আবারও আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যুদ্ধবিরতির কথা বললেও এবার জানিয়েছেন সরাসরি স্থায়ী শান্তি চুক্তিই হবে সমাধানের একমাত্র পথ। রাশিয়াকে বড় শক্তি আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য শান্তি প্রস্তাবে পুরো ডনবাসের ওপর কিয়েভের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের আরও কিছু অঞ্চল দাবি করেছে রাশিয়া। বিনিময়ে জাপোরিজিয়া ও খেরসনের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় বলে আবারও জানিয়েছেন জেলেনস্কি। টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে বন্দীদের ফেরত পাওয়াই যুদ্ধবন্ধের উপায় বলেও জানান তিনি।
জেলেনস্কি সহ একাধিক ইউরোপীয় নেতাকে সোমবারের বৈঠকে আমন্ত্রণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস সূত্র। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ড ও ইইউ যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। আন্তর্জাতিক সীমান্তের বল প্রয়োগে পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানানো হয় ওই বিবৃতিতে। তবে পশ্চিমা নেতারা এটিও স্পষ্ট করেছেন যে যুদ্ধ সমাধানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই। সম্ভাব্য ভূখণ্ড ছাড় নিয়ে তাই বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে দেশটিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের হাতেই বাস্তবায়ন চায় জামাত। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে এনসিপি। ফেব্রুয়ারিতে এই নির্বাচন, ইসিকে নির্দেশনা প্রদান, জানালেন পরিবেশ উপদেষ্টা। বিদেশে দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে ভোটের সম্পর্ক নেই। এবং বিএনপি, আওয়ামী লীগ সহ 7টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে পাথর লুট, ভাগ বসান সরকারি কর্মকর্তারাও। আত্মগোপনে অভিযুক্তরা। প্রশাসনের তৎপরতাকে লোক দেখানো বলছেন এলাকাবাসী। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।